গ্রামার লেনে সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। বিগত কয়েকটা ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ সম্পর্কে আলোচনা করেছি 4টে ভিডিওতে। সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকে পাস্ট টেন্স শুরু করলাম। পাস্ট টেন্সের প্রথম ভাগ পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রথমেই আসি পাস্ট ইনডেফিনিট টেন্সের ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হলো বা হয়েছিল বোঝাতে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন এক্সাম্পল, আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেলাম বা গিয়েছিলাম। শেষে এই ক্রিয়াপদের বিভক্তিটা বাংলায় কিন্তু ইলাম বা ইয়াছিলাম দুরকমই হতে পারে। এরপরে আমরা দেখে নেব বাংলায় ক্রিয়াপদটা কীরকম হয়, মানে ক্রিয়াপদের বিভক্তিটা কি হয়, যেটা দেখে আমরা চিনব এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হয়? উত্তম পুরুষে ক্রিয়াপদের শেষে বসে ইলাম বা ইয়াছিলাম। মধ্যম পুরুষে ইলে বা ইয়াছিলে। আর প্রথম পুরুষে ইলো বা ইয়াছিল এই বিভক্তিগুলো থাকে। উদাহরণগুলো দেখে নেবে বাংলায় যেগুলো দেওয়া রয়েছে। এবারে আমরা ইংরাজিতে ভার্ব ফরমেশন কিভাবে করব, ভার্ব কিভাবে তৈরি করব সেটা দেখে নেব প্রত্যেকটা সেন্টেন্সের টাইপ অনুসারে। প্রথম টাইপ অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে শুরুতেই থাকবে সাবজেক্ট, তারপরে মূল যে ভার্ব তার পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম সেটা করতে হবে, আর তারপরে শেষে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল, আই এট অ্যান অ্যাপেল, আমি একটা আপেল খেয়েছিলাম। এখানে সাবজেক্ট আই, মূল ভার্ব ইটের পাস্ট টেন্স এট, আর অবজেক্ট অ্যান অ্যাপেল। 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের ভার্ব ফরমেশন। প্রথমে সাবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব আসবে ডিড, যেটা হলো ডু এর পাস্ট টেন্স, তারপরে নট, তারপরে মেন ভার্ব। কারণ মেন ভার্বের পাস্ট ফর্ম হবে না, কারণ আমরা অক্সিলারি ভার্বে ওই পাস্ট ফর্মটা ব্যবহার করেছি অলরেডি। তারপরে শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, শি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে আসেনি। এখানে শি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ডিড, তারপর নট, তারপর মূল ভার্ব কাম, তারপরে কমপ্লিমেন্ট হিয়ার ইয়েস্টারডে। এবারে আসি 3 নম্বর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যে। শুরুতেই আমরা আনবো অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট টেন্স ডিড, তারপরে রাখবো সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, আর তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, এবং সবশেষে প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শেষ হবে। এক্সাম্পল, ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, তা গতকাল কি তারা ফুটবল খেলেছিল? দেখো ঠিক ওই ভার্ব প্যাটার্ন যেটা রুলসে আছে সেই অনুসারেই এই সেন্টেন্সের ভার্বটা তৈরি হয়েছে। প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট দে, তারপরে মূল ভার্ব প্লে, তারপরে অবজেক্ট ফুটবল এবং আদার্স কমপ্লিমেন্ট ইয়েস্টারডে, তারপর জিজ্ঞাসা চিহ্ন। ঠিক ওই একইভাবে পরের নিয়ম ইন্টারোগেটিভ নেগেটিভ, এখানে শুধু না আসবে। প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে দুটো উদাহরণ, কারণ নটের নিয়মটা বোঝানোর জন্যে আমি প্রত্যেকটা ভিডিওতেই টেন্সের ক্ষেত্রে আমি এটা বলে থাকি যে নটটা বসবে সব সময়। একটা রুল আছে, সেটা হলো নট বসবে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে বসবে নট,
আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট তার পরে বসবে। সেই জন্য দুটো উদাহরণ আমি দেখে নিই। প্রথমটা হলো, ডিড নট রিতা ড্র দ্য পিকচার? রিতা কি ছবিটা আঁকেনি? আর পরেরটা হচ্ছে, ডিড ইউ নট সি হিম? তুমি কি তাকে দেখোনি? অর্থাৎ প্রথম যে এক্সাম্পল সেখানে রিতা যেহেতু নাউন তাই নট তার আগে বসেছে, আর পরের এক্সাম্পলে সাবজেক্ট যেহেতু প্রোনাউন ইউ তাই নট তার পরে বসেছে। এবারে আসি কিছু বিষয় যেখানে প্রথাগত সাধারণ যে সংজ্ঞা অনুসারে পাস্ট ইনডেফিনিট হওয়ার কথা তার বাইরেও কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেগুলো জানা খুব জরুরি, সেগুলোই যেখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রথম নিয়ম, কোনো অতীত অভ্যাস বোঝাতে পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করা। অর্থাৎ অতীতকালে কোনো হ্যাবিট, পাস্ট হ্যাবিট ছিল যেটা বারবার হতো, সেই অভ্যাসকে বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করি। এক্ষেত্রে সাধারণত যেসব শব্দগুলো ব্যবহার করা হয় পাস্ট হ্যাবিটকে সূচিত করতে, পাস্ট হ্যাবিটকে পয়েন্ট আউট করতে, সেগুলো হলো অফেন, সেলডম, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অকেশনালি, সামটাইমস, অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, ডেইলি, ইউজ টু, উড। এরকম শব্দগুলো দিয়ে প্রকাশ করা হয় পাস্ট হ্যাবিট। এক্সাম্পল, আই ইউজ টু গো টু দিল্লি বাই ট্রেন। অর্থাৎ আমি দিল্লি যেতাম ট্রেনে করে। এটা পাস্টে, এখন হয়তো যায় না, এখন আর যিনি বলছেন তিনি আর যান না, কিন্তু আগে প্রায়শই যেতেন দিল্লি, সেটা কিন্তু ট্রেনে যেতেন, ওই জন্য ইউজ টু কথাটা লিখেছেন। সেকেন্ড উদাহরণে, হি উড অফেন ভিজিট মাই অফিস। তিনি প্রায়শই আমার অফিসে আসতেন সাক্ষাৎ করতে। তো এটা অফেন ব্যবহার করে এইটাই নির্দেশ করছে যে এটা একটা অতীতকালের অভ্যেস। এখন আর তিনি আসেন না অফিসে, আগে আসতেন, বারবারই আসতেন। 3 নাম্বার, পরের নিয়ম, অতীতে নির্দিষ্ট কোনো সময় অর্থাৎ কোনো পয়েন্ট অফ টাইমে যদি কোনো কাজ সম্পূর্ণভাবে সংগঠিত হয়েছিল বোঝায়, তাহলে পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করা হয়। এক্ষেত্রে সময়কে সূচিত করতে সিন্স, এভার, সিন্স, আর্লিয়ার, এগো, ব্যাক, বিফোর, লাস্ট, ইয়েস্টারডে, দ্য আদার ডে প্রভৃতি টাইম অ্যাডভার্বগুলোকে ব্যবহার করা হয়। আগেরটা যেরকম টাইম অ্যাডভার্ব কিছু ছিল যেগুলো দিয়ে প্রকাশ করা হয় পাস্ট হ্যাবিট, এগুলোকে অতীতকালে কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ে কোনো ক্রিয়া ঘটেছিল সেটাকে সূচিত করতে এই শব্দগুলো সাহায্য নেওয়া হয়। অর্থাৎ এই বলা যায় এই শব্দগুলো থাকলে আমরা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করে থাকি জেনারেলি। এক্সাম্পল, হি বট আ কার 2 years ago। তিনি 2 বছর আগে একটা গাড়ি কিনেছিলেন। অর্থাৎ 2 বছর আগে, আজকের সময় দাঁড়িয়ে যদি বলি তো 2 বছর আগে কোনো একটা দিনে তিনি গাড়িটা কিনেছিলেন, অর্থাৎ ক্রিয়াটি ঘটেছিল কোনো পয়েন্ট অফ টাইমে। 2 নাম্বার এক্সাম্পল, দে লেফট জাস্ট আ ফিউ মিনিটস এগো। এই কিছু কয়েক মিনিট আগেই তারা চলে গেছেন। এটাও হলো পাস্ট পয়েন্ট অফ টাইমে সংগঠিত ক্রিয়া। এবার আসছি পরের নিয়মে, কোনো পরিস্থিতি যা অতীতে কিছু সময় ধরে অর্থাৎ ওভার এ পিরিয়ড অফ টাইম বিদ্যমান ছিল কিন্তু এখন নেই, এরকম বোঝাতে পাস্ট ইনডেফিনাইট ব্যবহৃত হয়। আগেরটা ছিল পয়েন্ট অফ টাইম, এটা হলো পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কিছু সময় ধরে ঘটেছে, যার যে সময়ের একটা সূত্রপাত এবং একটা সমাপ্তি রয়েছে, এইটা হলো পিরিয়ড অফ টাইম। এক্সাম্পল, 1 নম্বর, হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই প্লেড ব্যাডমিন্টন ফর মাই লোকাল টিম। যখন আমি তরুণ ছিলাম তখন আমার স্থানীয় টিমের হয়ে আমি ব্যাডমিন্টন খেলতাম। তাহলে এই যে ক্রিয়াটা ঘটেছে এটা কিন্তু পয়েন্ট অফ টাইমে ঘটেনি। বলেছে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি তরুণ ছিলাম, অর্থাৎ তারুণ্যের সূচনাও আছে, সমাপ্তিও আছে। ওটা একটা পয়েন্ট অফ টাইমে ঘটতে পারে না, ওটা একটা পিরিয়ড অফ টাইমেই ঘটে, অর্থাৎ ঘটার জন্য কিছুটা সময় দরকার পড়ে, বেশ কিছুটা সময় দরকার পড়ে। তারপরে 2 নম্বর নিয়ম,
দ্য ইংলিশ রুলড ইন্ডিয়া হান্ড্রেডস অফ ইয়ার্স। ইংরেজরা ভারতবর্ষ মানে অনেক বছর ধরে শাসন করেছিল, শয়ে শয়ে বছর ধরে শাসন করেছিল। তার মানে এখানেও দেখা যাচ্ছে ক্রিয়াটা কিন্তু কোনো একটা পয়েন্ট অফ টাইমে ঘটেনি, পিরিয়ড অফ টাইমে ঘটেছে, যে শয়ে শয়ে বছর সূত্রপাত আছে এবং বেশ কিছু দিন চলার পরে বেশ কিছু বছর, শয়ে শয়ে বছর তো 1-2 বছর নয়, অনেকটা সময়। তাহলে এক্ষেত্রেও আমরা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করব। পরের নিয়মটা দেখি, বর্তমান সময়সূচক শব্দ, যেমন টুডে, দিস মর্নিং, দিস উইক, দিস মান্থ প্রভৃতির ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করা যায় যদি এইসব শব্দগুলি দ্বারা অতীতকালে সম্পূর্ণরূপে সংগঠিত ক্রিয়াকে বোঝায়। অর্থাৎ এই যে শব্দগুলো, এগুলো তো প্রেজেন্ট সময়সূচক, আজকে, আজকে সকালে, এই সপ্তাহে, এই মাসে, এগুলো ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট কখন হতে পারে? যখন ওই ক্রিয়াগুলোর সঙ্গে বর্তমানের আর কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ সেটা একটা সম্পূর্ণভাবে ঘটে যাবে, ক্রিয়াটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে। এক্সাম্পল কী হবে? আই ডিডন্ট শেভ টুডে, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইকুয়াল সাইন দিয়ে, দ্য ইউজুয়াল টাইম হ্যাজ পাস্ট সাজেস্টস আই উইল নট শেভ টুডে। অর্থাৎ এই যে বলছেন বক্তা, আই ডিডন্ট শেভ টুডে, আজকে আমি দাড়ি কামাইনি, তিনি যখন বলছেন তখন অলরেডি দাড়ি কামানোর সময়টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে এটাকেও স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি কিন্তু আর সেদিনকে দাড়ি কামাবেন না। তাই এখানে পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করা হয়েছে। পরের নিয়ম, সিন্স ক্লজযুক্ত বাক্যের ক্ষেত্রে সাধারণত মেইন ক্লজে প্রেজেন্ট পারফেক্ট ও সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্স যেখানে সিন্স অর্থাৎ এই টাইম অ্যাডভার্বটা আছে, সেক্ষেত্রে দুটো ক্লজের মধ্যে যেটা মেইন ক্লজ, সেখানে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং যেটা তার উপর নির্ভরশীল সাবঅর্ডিনেট ক্লজ, সেটাই ব্যবহার করতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। উদাহরণ দেখি, সিন্স হি বিকেম প্রেসিডেন্ট বোথ ট্যাক্সেস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট হ্যাভ ইনক্রিজড। যখন থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকেই ট্যাক্স এবং বেকারত্ব দুটোই বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দেখো, সিন্স এই যে ক্লজটা রয়েছে, এটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজে, সিন্স হি বিকেম প্রেসিডেন্ট, এইটুকু অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে বোথ ট্যাক্সেস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট হ্যাভ ইনক্রিজড। তাহলে মেন ক্লজে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে, ওই হ্যাভ ইনক্রিজড এটা প্রেজেন্ট পারফেক্ট, আর সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট ইনডেফিনাইট, এখানে রয়েছে বিকামের পাস্ট টেন্স। পরের নিয়মে আসছি, নেভার বা এভার এই দুটো শব্দই পাস্ট ইনডেফিনাইট হয় অতীতকালের সম্পূর্ণরূপে সংগঠিত ক্রিয়াকে বোঝাতে। অর্থাৎ কোনো কাজ অতীতকালে সম্পূর্ণভাবে সংগঠিত হয়ে গেছে, সেক্ষেত্রে নেভার বা এভার এই শব্দ দুটো সেখানে ব্যবহার করা যায়। যেমন, হোয়েন হি ওয়াজ ইয়াং হি নেভার বদার্ড টু মাচ অ্যাবাউট হিজ অ্যাপিয়ারেন্স। যখন তিনি তরুণ ছিলেন তখন তিনি কখনো তার অ্যাপিয়ারেন্স সম্বন্ধে কখনোই চিন্তিত ছিলেন না, খুব বেশি চিন্তিত ছিলেন না। এখানে কখনোই, নেভার, এটা বসেছে বদার্ড এই ক্রিয়াপদের সঙ্গে। বদার এর পাস্ট টেন্স হলো বদার্ড। এটা বোঝাচ্ছে যে অতীতকালে ওই ক্রিয়াটা সংগঠিত হয়ে গেছে যখন তিনি ইয়াং ছিলেন, এখন তিনি নেই, ইয়াং নন, এখন হয়তো বয়স হয়েছে, তো এক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট হয়েছে। এবার দেখো পরের নিয়ম, আমরা অতীত অবস্থার বর্ণনা দিতে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। অতীত অবস্থা বলতে এখানে স্টেটিভ ভার্বগুলোকে বোঝানো হয়েছে, স্টেটিভ ভার্ব, যেমন এগ্রি, অ্যাজিউম, বিলিভ, বিলং টু, কন্টেইন, কস্ট, ডিসএগ্রি, ফিল, হেট, হ্যাভ, হোপ, নো, লাইক, লুক, লাভ, ওন, প্রেফার, রিয়ালাইজ, রিগ্রেট,
রিজেম্বল, স্মেল, টেস্ট, এইগুলো হলো স্টেটিভ ভার্ব, অর্থাৎ অবস্থা বোঝায়, কোনো কিছুর অবস্থা বোঝায়। এইগুলোর সাথে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। অতীতের অবস্থা, বর্তমানের অবস্থা হলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। আর এইগুলোই যখন আবার অতীতকালের অবস্থা বোঝাবে তখন সেটা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করা হবে। উদাহরণ, দিস হাউস বিলং টু দ্য কিং অফ জয়পুর। এই বাড়িটা জয়পুরের রাজার। বিলং টু কারোর পজিশন বোঝায় বিলং দ্বারা। তো এই বাড়িটা অতীতকালের ঘটনা, অর্থাৎ এই বাড়িটা ছিল যোধপুরের রাজার। এখন যোধপুরের রাজা জীবিত নেই, অনেক দিন পরের ঘটনা। এখন তিনি জীবিতও নেই, তাই ওটা এখন জয়পুরের রাজার বাড়ি এরকম বলার থেকে ওটা জয়পুরের রাজার বাড়ি ছিল এইটা বলাই বেশি যুক্তযুক্ত। এরপরে আসছি পরের নিয়মে। অতীতের দুটো ক্রিয়া বা ঘটনা, অর্থাৎ অ্যাকশন বা ইভেন্ট, যা কিছু সময় ধরে ঘটেছিল, অর্থাৎ ওভার এ পিরিয়ড অফ টাইম, কিছু সময় ধরে ঘটেছিল, এরকম বোঝাতে পাস্ট ইনডেফিনাইট অথবা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। দুটোই ঠিক, যে কোনো একটা ব্যবহার করলেই ঠিক হবে। কীরকম? হি ওয়ার্কড ইন আ রেস্তোরাঁ ওয়াইল আই লিভড ইন দিল্লি। অর্থাৎ আমি যখন দিল্লিতে বাস করছিলাম তখন তিনি একটা রেস্তোরাঁয় কাজ করতেন বা করেছিলেন। এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস দিয়েও করতে পারবো। হি ওয়াজ ওয়ার্কিং ইন আ রেস্তোরাঁ ওয়াইল আই ওয়াজ লিভিং ইন দিল্লি। আমি যখন দিল্লিতে বাস করছিলাম তখন তিনি রেস্তোরাঁয় কাজ করছিলেন। আগেরটা ছিল আমি যখন দিল্লিতে বাস করেছিলাম তখন তিনি রেস্তোরাঁয় কাজ করেছিলেন। ওটাকেই আমরা করছিলাম দিয়েও করতে পারি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসও করতে পারি। দুটোই ঠিক, দুটো কনস্ট্রাকশনই ঠিক হবে সেন্স অনুসারে। এবার দেখে নিই পরের নিয়ম। যখন আমরা অতীতের কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজের কথা বলি, অতীতকালে এমন কোনো কাজ যেটা দীর্ঘমেয়াদী সময় ধরে, লং টার্ম আর কি কাজটা হয়েছে বা স্থায়ী ছিল কাজটা সে সময়, সেটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস করব না, কখনোই পাস্ট ইনডেফিনিট টেন্স করব। উদাহরণ, হোয়েন আই ওয়াজ ইয়াং আই প্লেড টেনিস। যখন আমি তরুণ ছিলাম তখন আমি টেনিস খেলেছিলাম। এখানে কিন্তু যখন আমি তরুণ ছিলাম আমি টেনিস খেলছিলাম এ কথা কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ হোয়েন, হোয়াইল এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয় যখন, কিন্তু সেই কাজটা যদি টেম্পোরারি হয় তখনই হয় পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু সেই কাজটা যদি পার্মানেন্ট বা লং টার্ম কোনো সময়কে উল্লেখ করে, দীর্ঘকালীন ভিত্তিতে কোনো সময়কে উল্লেখ করে, তখন কিন্তু সেটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যায়। অর্থাৎ ক্রিয়াটার সময়কালটা, ক্রিয়ার অনুষ্ঠানের যে সময়, সেই সময়টা কিন্তু লক্ষ্য করতে হবে। সেটা দীর্ঘস্থায়ী হলে পাস্ট ইনডেফিনাইট, আর যদি সেটা টেম্পোরারি হয়, সাময়িক হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডেফিনাইট। ওই জন্যে কিন্তু দিয়ে পরের নিয়মে বলা আছে ক্রিয়াটি সাময়িক হলে পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে যে কোনো একটিকেই ব্যবহার করা যায়। এই উদাহরণে বলা আছে আই ওয়াজ ওয়ার্কিং ইন আ রেস্তোরাঁ ডিউরিং দ্য সামার অফ 1995। 1995 সালের গ্রীষ্মকালে আমি একটা রেস্তোরাঁয় কাজ করছিলাম। ওটাকেই আমরা আবার বলতে পারি আই ওয়ার্কড ইন আ রেস্তোরাঁ ডিউরিং দ্য সামার অফ 1995। 1995 সালের গ্রীষ্মকালে আমি একটা রেস্তোরাঁয় কাজ করেছিলাম। অর্থাৎ সময়টাকে আমাদের মাথায় রাখতে হবে, সময়টা দেখে নিতে হবে। সময়টা যদি দীর্ঘকালীন সময় হয়ে থাকে তাহলে শুধুমাত্র আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স করব, কিন্তু সময়টা যদি স্বল্পমেয়াদী হয় তাহলে দুটো টেন্সের যে কোনো একটাই করতে পারি। অর্থাৎ প্রথমটায় কিন্তু বাধ্যবাধকতা পাস্ট ইনডেফিনাইট করতেই হবে যদি সেটা দীর্ঘমেয়াদী সময় হয়, আর পরেরটাতে কোনো বাধ্যবাধকতা নেই, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডেফিনিটের মধ্যে যে কোনো একটাই ঠিক হবে। পরের যে নিয়মটা সেটা আমাদের আগের নিয়মের মতোই, অর্থাৎ সেই সময়কে মাথায় রেখে আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তবে এক্ষেত্রে কী ঘটনা,
অতীতে কোনো কাজ বারবার ঘটতো, মানে পুনরাবৃত্তি হতো, সেই কাজটা বারবার ঘটতো, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই আগের নিয়মটার মতো আমরা ফলো করবো, আগের নিয়মটাই। অর্থাৎ দীর্ঘমেয়াদী সময় ধরে যদি কোনো বারবার কোনো কাজ ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর যদি স্বল্পমেয়াদী সময় বারবার ঘটতো অতীতকালে, তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডেফিনাইট যে কোনো একটা ব্যবহার করব। উদাহরণ দেখো, প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘমেয়াদী সময়ের ক্ষেত্রে কোনো বারবার কাজ ঘটেছে অতীতকালে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করব। উদাহরণ, উই ওয়েন্ট পাস্ট হিজ হাউস এভরিডে। প্রতিদিন আমি তার বাড়ির সামনে দিয়ে চলে যেতাম। অর্থাৎ বারবার ঘটতো, প্রতিদিন যেত, এবং সেটা দীর্ঘকালীন ভিত্তিতে। এটা এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু নির্দেশ করে যে এটা অনেকটা সময় ধরে ঘটতো। হোয়ারএজ সেকেন্ড যে আমাদের শর্তটা রয়েছে, যে যদি ওই বারবার ঘটা ক্রিয়াটা যদি কোনো শর্ট টার্ম বা টেম্পোরারি সময়ের মধ্যে ঘটে, লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে ঘটে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা আইদার পাস্ট কন্টিনিউয়াস অর পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করব। এক্সাম্পল, হোয়েন হি ওয়াজ ইন হসপিটাল উই ওয়ার ভিজিটিং হিম টোয়াইস আ ডে। যখন তিনি হসপিটালে ছিলেন, তখন আমরা দিনে 2 বার করে তাকে দেখতে যাচ্ছিলাম। আমরা এটাকে এভাবেও করতে পারি, হোয়েন হি ওয়াজ ইন হসপিটাল উই ভিজিটেড হিম টোয়াইস আ ডে। যখন তিনি হসপিটালে ছিলেন, আমরা তাকে দিনে 2 বার হসপিটালে দেখতে গিয়েছিলাম, দেখতে যাচ্ছিলাম বা দেখতে গিয়েছিলাম। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে।